পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সাংবিধানিক আদালতে হবে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত, ইউল বিরোধীদের উচ্ছ্বাস। দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। নিরাপত্তার দোহাই দিয়ে গোলান মালভূমি দখলের পাঁয়তারা। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেল আরও অর্ধশত ফিলিস্তিনির। লক্ষ্যবস্তু শরণার্থী শিবির, হাসপাতাল, পোস্ট অফিস। জবাবে রকেট নিক্ষেপ ইসলামিক জিহাদের। ইউক্রেন জুড়ে 2 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। প্রতিহত করার দাবি জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে আরও $50 কোটি সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক শক্তি, মত ভারতীয় বিশিষ্টজনদের। সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার তাগিদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে ইউলকে অভিশংসনের জন্য শনিবার দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়। অভিশংসনের পক্ষে ভোট দেন 204 জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট পড়ে 85টি। ফলাফল ঘোষণার পর পার্লামেন্টের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইউল বিরোধীরা। নানা নাটকীয়তার পর অবশেষে স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এদিন পার্লামেন্টের অধিবেশনে অংশ নেন 300 জন আইন প্রণেতা। অভিশংসন প্রক্রিয়ায় ইউনের বিপক্ষে ভোট পড়ে 204টি, পক্ষে 85টি। ভোট দেয়া থেকে বিরত থাকেন 3 জন, আর বাতিল হয় 8টি ভোট। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয় দফায় অভিশংসিত হলেও ইউন ক্ষমতাচ্যুত হবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। অভিশংসনের প্রক্রিয়াটি দেশটির সাংবিধানিক আদালতে তোলা হলে কাউন্সিলের 9 সদস্যর মধ্যে 6 জন ইউনের বিপক্ষে ভোট দিলে তবেই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে তাকে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরপর পরবর্তী প্রেসিডেন্টের জন্য 60 দিনের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করবে দেশটির সরকার। আপাতত দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন হান ডাকসু। এর আগে 3রা ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট। মুহূর্তেই বিক্ষোভে ফেটে পড়েন দেশটির বাসিন্দারা। কয়েক ঘন্টার ব্যবধানে জনরোষ ও পার্লামেন্টের বিরোধিতার মুখে পড়ে মার্শাল ল আদেশ প্রত্যাহার করেন তিনি। এরপর গত শনিবার পার্লামেন্টে অভিশংসনের দাবিতে ভোটাভুটি হলে নির্দিষ্ট সংখ্যক আইন প্রণেতা অংশ না নেয় প্রথম দফায় উতরে যান প্রেসিডেন্ট ইউন সুক ইউল। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিউলে আছেন সহকর্মী মোহাম্মদ হানিফ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হানিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? একটি প্রজাতন্ত্র দেশে জনগণই হবে সকল ক্ষমতার উৎস, যেন এর বাস্তব রূপ দেখালো দক্ষিণ কোরিয়া। সামরিক আইন জারি করার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। সর্বশেষ জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না প্রেসিডেন্ট ইউন সুক ইউলের। প্রথম ধাপে প্রাণে বেঁচে গেলেও দ্বিতীয় ধাপে বাঁচতে পারলেন না তিনি। আজ বিকেলে অভিশংসনের জন্য ভোটাভুটি হয় পার্লামেন্টে। 300 প্রার্থীর মধ্যে 204 জন তার বিরুদ্ধে ভোট দেন। তার মধ্যে 3 জন ভোট বাতিল হয় এবং 8টি ভোট বাতিল করা হয়। এদিকে পার্লামেন্টের বাইরে এখন থেকে একটি বিষয় আসবে, দক্ষিণ কোরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নতুন নির্বাচিত হয়েছেন। তবে এখন থেকে একটি বিষয় আসবে, দক্ষিণ কোরিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 3 মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে দেশটিকে। এই ছিল আমার কাছে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের। আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম দক্ষিণ কোরিয়ার সিউল থেকে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মধ্যপন্থী ফ্রান্সোয়া বেইরুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে বেইরুকে প্রেসিডেন্টের ডামি প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুঁশিয়ারি দিয়েছে কট্টর ডানপন্থী দল। ঝুলন্ত পার্লামেন্টে কোনো আইন পাশ করা সাবেক প্রধানমন্ত্রীর মতো বেইরুর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবশেষে অবসান হয়েছে। সব জল্পনা কল্পনা শেষ করে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সোয়া বেইরুকে মনোনীত করেন। ৭৩ বছর বয়সী ফ্রান্সোয়া বেইরু ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাজনৈতিক মহলে বেশ পরিচিত। মধ্যপন্থী এই রাজনীতিবিদ ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ প্রভাবশালী। একসময় তিনি দেশটির পৌ শহরের মেয়রও ছিলেন। গেল সপ্তাহে ফ্রান্সের পার্লামেন্টে সামাজিক সুরক্ষা বিল ইস্যুকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়। তার সরকার পতন হওয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে বেইরুকেই বেছে নিলেন ম্যাক্রো। এদিকে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির প্রেসিডেন্ট জর্দান বারদেলা জানিয়েছেন ম্যাক্রোর দামি এই প্রধানমন্ত্রীকে তারা মেনে নেবেন না। অবিলম্বে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানান বারদেলা। তবে নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থী হওয়ায় অভিবাসীদের জন্য তিনি কঠোর পদক্ষেপ নেবেন না এমনটা মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন আমরা আশা করছি এই মধ্য অবস্থানে উনি কট্টর ডানপন্থী এবং কট্টর বামপন্থীদের মধ্যে থেকেই একটা মধ্যবর্তী অবস্থান নেবেন, যেটা হয়তো যারা এই দেশে অভিবাসী আছি, আমরা প্রবাসীও যারা আছি, আমাদের একটা আশার কারণ আছে। কারণ উনি মনে হয় না কট্টর দিকে যাওয়ার, হয়তো বাম দিকে বা ডান দিকে কোন দিকে ওনার যাওয়ার উনি চেষ্টা করবেন মধ্যে থাকার। নতুন প্রধানমন্ত্রী শিগগিরই মন্ত্রীদের তালিকা প্রস্তুত করবেন বলে জানা গেছে। যদিও ঝুলন্ত পার্লামেন্টে কোনো আইন পাশ করা গেল প্রধানমন্ত্রীর মতো বেইরুর জন্য বেশ কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের এক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন মধ্যপন্থী ফ্রান্সোয়া বেইরু। এই পরিস্থিতি মোকাবেলা করে তিনি কি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নাকি তাকেও বরণ করতে হবে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের পথ, সেটি সময়ই বলে দেবে। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। সিরিয়ার দামেস্ক সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গোলান মালভূমিতেই অবস্থান করবে বলে জানিয়েছে তেল আবিব। সিরিয়ায় আইএসের পুনরুত্থান দমনে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর মধ্যেই বাশার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে সাধারণ মানুষের উৎসব অব্যাহত রয়েছে। স্বৈরাচারী আসাদ সরকারের পতন হলেও পুরোপুরি মুক্ত হতে পারেনি সিরিয়া। একের পর এক হামলা চালিয়ে দেশটিতে উত্তেজনা বাড়িয়ে তুলছে প্রতিবেশী ইসরায়েল। শুক্রবার রাতে সিরিয়ার দামেস্ক সহ বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া গোলান মালভূমির কাছে অভিযান চালিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বুলেট প্রুফ ভেস্ট ও গোলাবারুদ সহ অস্ত্র জব্দের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। দখলকৃত এলাকায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা সেখানেই থাকবে বলে জানিয়েছে তেল আবিব। শীতকাল জুড়ে গোলান মালভূমির জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা নিরাপদ অঞ্চলে সেনাদের অবস্থান করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস। একটি বাহিনী প্রতিষ্ঠা করে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে অসামরিক অংশে ইসরায়েলের এই ভূমি দখলের নিন্দা জানিয়েছে আরব লীগ। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, সিরিয়ায় আইএসের পুনরুত্থান দমনে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা হবে। আমরা সিরিয়ার দিকে খুব মনোযোগ দিচ্ছি। সিরীয়রা এখন আসাদের শৃঙ্খল থেকে মুক্ত। তাদের কাছে এখন ভবিষ্যতে অনেক ভালো দিকে যাওয়ার সুযোগ রয়েছে। তুরস্ক আর যুক্তরাষ্ট্র কিভাবে দেশটির এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় সমর্থন দিতে পারে, আমরা তা নিয়ে আলোচনা করছি। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে চলছে উল্লাস। শুক্রবার রাজধানী দামেস্কের রাস্তায় নামেন হাজারো মানুষ, উদযাপন করেন স্বৈরাচারের পতন। জুম্মার দিন হওয়ায় দেশটির বিভিন্ন শহরে ছিল উৎসবের আমেজ। আলেপ্পো শহরের রাস্তায় পতাকা মিছিল করেন হাজারো সিরীয় নাগরিক। অন্তরা সেন, সময় সংবাদ।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন অর্ধ শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে অবরুদ্ধ অঞ্চলটির শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলে রকেট ছুঁড়েছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ গোষ্ঠী। ইসরায়েল প্রশাসনের দাবি, গাজায় সাহায্য দেয়া জাতিসংঘের সহায়তা সংস্থায় কাজ করা বেশিরভাগই হামাসের সদস্য, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জাতিসংঘ। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তালিকা থেকে বাদ যাচ্ছে না যুদ্ধবিধ্বস্ত গাজার কোনো অঞ্চল। দখলদার বাহিনী বেছে বেছে অঞ্চলটির অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পরিণত করছে কংক্রিটের ধ্বংসস্তূপে। আন্তর্জাতিক আহ্বান আর উদ্বেগের তোয়াক্কা না করেই নেতানিয়াহুর সেনারা হামলা চালিয়ে যাচ্ছে শরণার্থী শিবির ও হাসপাতালে। তাদের হামলা থেকে বাদ যায়নি পোস্ট অফিসও। শুক্রবারের এই বর্বর হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গাজার নিরীহ বাসিন্দাদের সাহায্য দিতে এসেও নেতানিয়াহু বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন অনেকে। এক ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার সদস্যদের মধ্যে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা রয়েছেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। শুক্রবার গাজা থেকে রকেট ছোড়ার কথা জানায় ইসরায়েল। পরে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় ফিলিস্তিন ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজে। যদিও এসব হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে একদিনেই 93টি মিসাইল ও 200 ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী। শুক্রবার 40 বারের বেশি রুশ সেনাদের আক্রমণ ঠেকিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে আবারও ইউক্রেনকে $50 কোটি অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর মিসাইল হামলার বিষয়ে ট্রাম্পের সমালোচনার প্রশংসা করেছে মস্কো। দিন দিন তীব্রতর হচ্ছে ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব। শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী। স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের পোক্রোভস্ক অঞ্চলে একদিনে বেশ কয়েকবার রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্র হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার বিষয়ে ট্রাম্পের সমালোচনায় খুশি হয়েছে ক্রেমলিন। ট্রাম্পের বক্তব্য মস্কোর অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলে যায় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও জানান, কিয়েভের সঙ্গে এই মুহূর্তে কথা বলার কোনো ভিত্তি নেই। কাকুলি আখতার, সময় সংবাদ। মালয়েশিয়ার একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানার বিরুদ্ধে 5 মাসের বেতন না দিয়ে 300 বাংলাদেশি কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্ট। 2023 সালে মালয়েশিয়ায় এসে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় কাজ শুরু করেন 200 বাংলাদেশি। আগে থেকেই কাজ করতেন অন্তত 100 প্রবাসী। সম্প্রতি তাদের সবাইকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পরিশোধ করা হয়নি গত 5 মাসের বেতন। কাওয়াগুচি নামের কোম্পানিটি দেশটির সেলাঙ্গোর রাজ্যে অবস্থিত। ছাঁটাইয়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার কারখানার সামনে জড়ো হন ছাঁটাইকৃত কর্মীরা। তাদের দাবি, 5 মাস বেতন না দিয়ে কেবলই মিথ্যে আশ্বাস দেয়া হয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় 4 থেকে 5 বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করেছেন নিয়োগকর্তারা। ফেরত পাঠানো হয়েছে দেশে। যারা আছেন তারাও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বিগত 5 মাস আমাদের কোম্পানি 1 টাকাও দেয়নি। কোম্পানি বলছে আমাদের ডিসেম্বরে টাকা ক্লিয়ার করার কথা। কোম্পানি আজকে আমাদেরকে বলেছে তারা টাকা দিতে পারবে না। কোম্পানির সব ওয়ার্কার মিলে আজকে আমরা কোম্পানির সামনে অবস্থান নিয়েছি। শ্রমিকদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
জার্মানিতে মার্কিন বিমান ঘাঁটির আকাশে অজ্ঞাত ড্রোনের আনাগোনা উঠতে দেখা গেছে বিভিন্ন সামরিক স্থাপনার উপর। রাশিয়ার দিকে সন্দেহের তীর জার্মান গোয়েন্দা সংস্থার। ঢাকা নয়াদিল্লির শীতল সম্পর্ক দ্রুত উজ্জীবিত করার তাগিদ দিচ্ছেন ভারতের বিশিষ্টজনরা। তাদের অভিযোগ, কিছু অতি উৎসাহী রাজনৈতিক শক্তি সামাজিক মাধ্যম ব্যবহার করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দৃষ্টিতে নয়, বরং দুদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবিও জানান ভারতীয়রা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জেরে ৫ আগস্ট দেশ থেকে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। রয়েছেন দিল্লির আশ্রয়ে। এরপর থেকে ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রেখেছে। এতে প্রায় ঝিমিয়ে পড়েছে ভারতের বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য। আগের তুলনায় কমছে আমদানি রপ্তানিও। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা এই জায়গায় চলে আসবে, যে রোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট বা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষকে আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের মানুষরা আমাদের কথা বলবে। এটা আমাদের কাছে একদম কাম্য নয়। সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ঘটেছে, তাতে দুই দেশের মধ্যে একটা সামান্য মনোমালিন্য বা দূরত্বের সৃষ্টি হয়েছে। তো যদিও দুদেশের সাধারণ মানুষ কখনোই চায় না এই মনোমালিন্য থাকুক বা বিভেদ থাকুক। ভারতের বিশিষ্টজনরা মনে করেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দুই দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাগিদও তাদের। ভারত ও বাংলাদেশের সম্পর্ক 13.8 বিলিয়ন ডলারের ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। কেউ হোটেল চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ কাপড়ের ব্যবসা করছে, কেউ হচ্ছে এখান থেকে আলু পাঠাচ্ছে, কেউ পেঁয়াজ পাঠাচ্ছে। ওই দিক থেকে হচ্ছে প্রচুর জিনিসপত্র হচ্ছে যেগুলো ব্যবহারযোগ্য আছে ভারতবর্ষে আসছে। এবং পাশাপাশি যেটা বাংলাদেশে বড় বড় যে প্রকল্প আছে, আমাদের হচ্ছে ছেলেমেয়েরা ওখানে গিয়ে কাজ করছে। বড় ব্যবসায়ীরা কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ধাক্কাটা সামাল দিতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে তাদের কিন্তু এক্সিস্টেন্স, অর্থাৎ টিকে থাকাটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। এদের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। শুধু তাই নয়, বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গেও ভারতের চিকিৎসকরা বলছেন, এমন দাবি চিকিৎসা শাস্ত্র এবং মানবিকতা পরিপন্থী। বাংলাদেশে কি হচ্ছে আর আমি যদি ঘোষণা করে দিলাম বা হাওয়ায় একটা আওয়াজ তুলে দিলাম যে এরম চলতে পারে না, আমরা দেখবো না বাংলাদেশের পেশেন্ট, এটা অত্যন্ত অমানবিকতার পরিচয় দিচ্ছি। ভারতবর্ষের চিকিৎসকরা পরিষ্কার বলে দিয়েছে চিকিৎসা করবে। বিভিন্ন মিডিয়াকে যে এইটা নিয়ে এমন ভাবে হাতড়ানো যে মানুষকে একেবারে উত্তেজিত করার, এবং আবার বলছি উত্তেজনা থামানো প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্কটা মৈত্রীর সম্পর্ক রাখতে চাই। ভারত বাংলাদেশের মাঝে প্রতিদিন 5 থেকে 6,000 পর্যটক যাতায়াত করেন। সেই সংখ্যা এখন নেমে এসেছে শতকের ঘরে। ভারতের পর্যটন খাত থেকে আসা রাজস্বের দ্বিতীয় সর্বোচ্চ যোগানদাতা বাংলাদেশি পর্যটক, আর সেখানেই ধাক্কা পড়েছে ভারতের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে শুক্রবার। স্পেগেল নিউজ ম্যাগাজিন একটি গোপন সূত্রে বরাত দিয়ে তথ্য জানায়। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধানের দাবি, ইউক্রেনকে সমর্থন দেয়ায় জার্মানিকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে জার্মানিতে। দেশটির রামস্টাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক রাইন মেটালের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন ওড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম স্পিগেল নিউজ ম্যাগাজিন। গোপন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তারা জানায়, 3 ও 4 ডিসেম্বর স্থানগুলোতে বেশ কিছু ড্রোন কয়েক ঘন্টা ধরে উড়তে দেখা যায়। এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ BASF এর বিভিন্ন স্থানেও অজ্ঞাত এসব ড্রোন দেখা যায়। BASF এর এক মুখপাত্র জানান, কোম্পানির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে গোটা জার্মানিতে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয় জার্মানিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মস্কো। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কও করেন তিনি। ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইন মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্মিন পেপারগারকে হত্যার পরিকল্পনা করছে বলে গেল জুলাইয়ে প্রতিবেদন করেছিল মার্কিন গণমাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমস। কাকুলি আখতার, সময় সংবাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ স্থগিত করার প্রস্তাব বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। মার্কিন আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের কাছে হাত বদল না করলে দেশটিতে বন্ধ করে দেওয়া হবে টিকটক। এই নিষেধাজ্ঞা কিছুদিনের জন্য স্থগিত করার জন্য আদালতে আবেদন করে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স। তবে শুক্রবার তা বাতিল করে দেওয়া হয়। দ্রুত সুপ্রিম কোর্টে এই মামলা নিষ্পত্তি করা সম্ভব না হলে যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হবে টিকটক। প্রতিষ্ঠানটি হারাবে অন্তত 17 কোটি ব্যবহারকারী, নতুবা 19 জানুয়ারির মধ্যে মালিকানা ছাড়তে হবে বাইটডান্সকে। দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা আল্লু অর্জুনকে জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। সদ্য মুক্তি পাওয়া পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদদলিত হয়ে একজন নিহতের ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় তাকে। জামিনের কাগজ আসতে দেরি হয়। আইন অনুযায়ী আল্লু অর্জুনকে 1 রাত হাজতেই থাকতে হয়। এছাড়াও 50,000 রুপি জরিমানাও করা হয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সাহায্য চাইলেও তা দেয়া হয়নি বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অভিনেতা বারান্দায় এসে হাত নাড়লে থিয়েটার চত্বরে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে দাবি পুলিশের। 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলির রাজধানী সান্তিয়াগো। শুক্রবার স্থানীয় সময় রাত 8:40 নাগাদ কেঁপে ওঠে গোটা শহর। দেশটির কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউরেকো থেকে 52 কিলোমিটার দক্ষিণ পূর্বে ও 114 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর চিলিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া দেশটির আবহাওয়া দফতর। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তুর দেখা মিলেছে। প্রাথমিকভাবে ড্রোন বলে ধারণা করা হলেও পরে এই ধারণা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এবং হোমল্যান্ড সিকিউরিটি। স্থানীয় এক বাসিন্দার দাবি, কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় উড়ন্ত এসব বস্তু দেখতে পাচ্ছেন তারা। দিনের বেলায় আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অনুসন্ধানে নেমেও বস্তুটির ধরন শনাক্ত করতে পারেননি FBI ও হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিউ জার্সির আকাশে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই বস্তু হুট করে দৃশ্যসীমায় এসে আবার অদৃশ্য হয়ে যায়। অনেকেই বলছেন বস্তুটির কাঠামো কিছুটা ড্রোনের মতো, তবে আকারে তা ড্রোনের চেয়ে অনেক বড়। আকাশে এগুলো সারিবদ্ধভাবে দেখা যায়। শুক্রবার রাতে আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আকাশে পূর্ণ চন্দ্রের মতো কিছু একটা দেখতে পাই। 2 সপ্তাহ আগেই পূর্ণিমা ছিল, তাই এটি চাঁদ হওয়ার কথা নয়। পরে ভাবলাম এটা ড্রোন, উড়োজাহাজ হতে পারে, কিন্তু না। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম এমন কিছু এর আগে দেখিনি। কিছুটা ভয়ও পেয়েছিলাম। অজ্ঞাত উড়ন্ত বস্তুটি নিয়ে নিউ জার্সিবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। কারো শঙ্কায় বস্তুটি চিহ্নিত হচ্ছে ভিন গ্রহের কোনো যান হিসেবে, কেউ চিহ্নিত করছে নতুন সামরিক যান হিসেবে। মার্কিন এভিয়েশন বিভাগ জানিয়েছে তাদের রাডারে বস্তুটি পরিচিত কোনো যান হিসেবে শনাক্ত হয়নি। আর যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বস্তুটি কি এবং কোথা থেকে এসেছে তা জানতে কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সাংবিধানিক আদালতে হবে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত, ইউল বিরোধীদের উচ্ছ্বাস। দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত। নিরাপত্তার দোহাই দিয়ে গোলান মালভূমি দখলের পাঁয়তারা। এবং বাংলাদেশ ভারতের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক শক্তি। মত ভারতীয় বিশিষ্টজনদের, সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার তাগিদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।